হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 7:30 মতন। চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। এই যে শরীর খারাপের পরে কিন্তু চেষ্টা করলেও আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠতে পারছি না। সেই উঠতে কিন্তু আমার 7টায় বেজে যাচ্ছে। আর এই যে বেলা করে যে ঘুমের থেকে উঠছি কাজগুলোও কিন্তু আমার করতে করতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করার একটা এনার্জি আলাদা থাকে। তবে আমার আর কিছু করার নেই, সকালবেলা চেষ্টা করেও কিন্তু ঘুম থেকে উঠতে পারছি না। সেই যে বেলা হয়েই যাচ্ছে, মনে হয় কি বিছনা ছাড়তে ইচ্ছা করে না সকালবেলা, এরকম একটা হয়ে গেছি আমি। তো যাই হোক, তবুও কিন্তু আমি কাজগুলো কমপ্লিট করেই ফেলি সময়ের মধ্যে। এই তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আগে কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে ঘরটাকেও ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন এই যে টুকিটাকি যেগুলো পরিষ্কার করার থাকে সেগুলো এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। ইন্ডাকশনটা আগে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এই ইন্ডাকশনের পাশেই দেখো দুটো স্নেক প্ল্যান্ট রেখেছি, আর এই যে মাঝখানে একটা মামামের খেলনা রেখেছি। তোমরাই বলেছো এটাকে মাঝখানে রাখতে, দুপাশে দুটো স্নেক প্ল্যান্ট দিয়ে মাঝখানে রাখতে। আমাকে একটা বুনু বলেছিল যে দিদি ভাই ওই খেলনাটা মাঝখানে রাখো। তো সেইভাবেই আমি কিন্তু খেলনাটা মাঝখানে রেখে দিয়েছি। তোমরা আমাকে যেইভাবেই ঘর সাজাতে বলো আমি কিন্তু চেষ্টা করি সেইভাবেই সাজাতে। তবে তোমরা আমাকে খারাপ বুদ্ধি দাও না, দেখছি ভালো বুদ্ধিই দাও। তো এগুলো কিন্তু আমার খুব ভালো লাগে জানো তো। সব সময় তো সবার মাথায় সব কিছু খেলে না, তো তোমরাও মাঝে মাঝে একটু একটু বুদ্ধি আমাকে দিয়ে থাকো। তো সেইটুকু দিয়ে কিন্তু আমি ঘর সাজাতে ভালোবাসি। আর এই যে চেয়ারগুলো দেখছি না ভালোই নোংরা হচ্ছে, বেশ কিছুদিন হলো মোছা হয় না। আর এই যে কালো বলেই হয়তো বেশি ধুলো টানে জানো তো, প্রচুর পরিমাণে নোংরা হয়। তো এইগুলো এখন টুকটুক করে এই যে ভালো করে মুছে ফেলছি। আর নোংরা জিনিস তো তোমরা জানোই আমার একদমই ভালো লাগে না জানো তো। তবে শরীর খারাপের পরে কাজগুলো একটু ঢিলে হয়ে গেছে, তবে জানি একসময় ঠিক হয়ে যাবে। তবে এই জ্বরটা না খুবই খারাপ, তোমাদের যাদের হয়েছে তোমরা হয়তো বুঝবে যে জ্বরটা এত শরীরটা খারাপ করে দেয় সেটা মানে বলার নয়। তো যাই হোক, চেয়ারগুলো সুন্দর করে মুছে নিলাম। আর এই দিকে জানলাটাও দেখছি একটু নোংরা হয়েছে, আর সেগুলো মুছে নিচ্ছি। আর ওই দেখো ঘরের ভিতরে দেখতে পাচ্ছ মশারিটা এখনও টানা রয়েছে, কেন কি মাম্মাম তো এখনও ঘুমাচ্ছে, দেখি কখন ওঠে। আর মাম্মামকে না এখন ভাবছি সকালবেলা আর তুলবো না, ও যখন ঘুম থেকে উঠবে তখনই তুলবো। কেন কি ওকে যদি আমি ঘুম থেকে তুলে দিই না তাহলে একটু দেখছি বিরক্তটা বেশি করে আর একটু চিড়চিড়ে হয়ে যাচ্ছে। ওর না মনে হচ্ছে ঘুমটা পূর্ণ হচ্ছে না, ওই জন্যই ভাবলাম ওর যখন ইচ্ছা তখনই উঠবে। তো যাই হোক, ও ঘুমাতে থাক আর এদিকে আমি কাজগুলো করে ফেলি। এই যে দেখো কটা জামা কাপড় ভিজিয়েছি, মাম্মামের কটা জামা কাপড় আছে, আমার নাইটি আছে, হাজব্যান্ডেরও গেঞ্জি আছে, সেগুলোকে এই যে সুন্দর করে কেচে দিচ্ছি। সংসার জীবনটা না এতটাও সহজ না জানো তো, সেটা এই যে বিয়ের পরে কিন্তু বুঝতে পেরেছি। আর আমি জানি বিয়ের পরেই কিন্তু সবাই বুঝতে পারে সংসারটা কী জিনিস। বিয়ের আগে কিন্তু সংসার বলে কিছুই থাকে না, বিয়ের পরেই এই যে সংসার নামক জীবনটা শুরু হয়। আর তখনই বোঝা যায় যে এই জীবনটা কতটা কঠিন জানো তো। তো যাই হোক, যাদের হয়তো অনেক কিছু আছে অনেক আছে তারা হয়তো বুঝতে পারে না, কিন্তু আমাদের মতন মধ্যবিত্ত কি বলবো, নিম্ন মধ্যবিত্ত লোকেরাই বুঝতে পারে যে সংসারটা কি জিনিস। আর এই যে মধ্যবিত্ত পরিবারে কিন্তু দুজন মিলে খেটে গেলেও কিন্তু সেই সংসার কিন্তু ভালো হতে অনেকটা টাইম লেগে যায়। তো সেই কারণেই কিন্তু এই যে জানো তো, এই যে এরকম এইভাবে খেটে যাচ্ছি, এত কষ্ট করে যাচ্ছি। না হলে বলো তোমরাই, এই যে সারাদিন এত খাটনি করি, একা হাতে সমস্ত সামলাই, ঘর বাইরে মেয়েকে, তারপরে একটা দোকান আছে সেটাকে একা হাতেই কিন্তু আমাকে চালাতে হয়। হ্যাঁ, হাজবেন্ডও আছে কিন্তু ওরও তো বাইরে কাজ থাকে বলো, সব সময় তো আর আমাকে হেল্প করতে পারে না, আমাকেই কিন্তু সমস্তটাই করতে হয়। আর তবুও কিন্তু দেখো মুখে হাসি নিয়ে সব সময় কিন্তু আমরা কাজ করে যাই। আর মুখে হাসির পেছনে যে আমাদের কতটা কষ্ট থাকে, কতটা দুঃখ থাকে সেটা কিন্তু কেউ বোঝার চেষ্টা করে না। তবে কি বলো তো, তবুও এই যে হাসি মুখে সংসারটা
করে যাচ্ছি। আর সত্যি কথা বলতে শুধু একটা ভেবেই কাজ করে যাই যে একদিন হয়তো আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো সেটাই ভেবে কিন্তু কাজগুলো করে যাচ্ছি, কষ্ট করে যাচ্ছি। ওইদিকে স্নান করে আসতে না আসতেই কিন্তু মাম্মাম সোনা উঠে পড়েছিল। আর মাম্মামকে সকালবেলা যে খাবারটা দিই, ওই যে কাজু আমন্ড এইগুলো আর কি, তো সেটাই মাম্মামকে দিয়ে দিয়েছি। ও কিন্তু বসে বসে এখন ওটা খাবে। আর কাজু খেতে কিন্তু মাম্মাম খুব ভালোবাসে। আর এইদিকে আমি এখন ফুল তুলতে চলে এসেছি, আমি এখন পুজোটা দেবো। আর এই দেখো কয়েকদিন আগেই এই গাছটার থেকে কত ফুল তুলেছি, সাদা ফুল, আর আজকে এই অবস্থা। তোমরা কি চিনতে পারছো এই গাছটাকে? দেখেছো অবস্থা? কেন জানি না এইভাবে পোকায় খেয়ে দিয়েছে আর গাছটা এরকম হয়ে গেছে। গাছটা হয়তো বাঁচবেও না মনে হচ্ছে, জানো তো, ভীষণ খারাপ লাগছে। তবে কী করা যাবে, ওই দিক থেকে এই যে কটা নীলকণ্ঠ ফুল তুলে নিয়ে এলাম। আর এখন এইদিকে আমার একটা নয়নতারা গাছ আছে, জানো তো, এটাই এখন আমার সম্বল। আর এই গাছটার থেকেই এখন আমি ফুলগুলো তুলে নিয়ে পুজো দিয়ে দেব। তবে লোকের বাড়ি গিয়ে ফুল আনতে আমার না ভালো লাগে না, তবে নিজের যেটুকু যা আছে এইটুকু দিয়েই কিন্তু আমি এখন পুজোটা করে নেব। আর এই দেখো পুজোটা আমি কিন্তু করে নিয়েছি। দেখেছো অল্প কটা ফুল দিয়ে তবুও কিন্তু খুব সুন্দর করে আমি পুজোটা দিয়ে নিয়েছি। আমার একটা বুনু আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তুমি কি আমার উপরে রাগ করেছো? কেননা সবার কমেন্টে রিপ্লাই দিয়েছো, আমার কমেন্টে রিপ্লাই দাওনি। এ মা, কেন বুনু আমি তোমার উপর রাগ করব? আমি কি তোমাদের উপরে রাগ করতে পারি বলো তো? তোমরা এত মিষ্টি মিষ্টি আমার বুনুরা, তোমাদের উপর আমি কখনোই রাগ করতে পারি না। তবে কি বলো তো, এইটুকু একটা ব্লগে তো সবার কিন্তু কমেন্টসের উত্তর দেয়া আমার সম্ভব হয়ে ওঠে না। তবে কিন্তু আমি সবসময় চেষ্টা করি তোমাদের সব কটা কমেন্টসের উত্তর দেওয়ার, আর হচ্ছে কমেন্টসগুলো পড়ার। আর এই দেখো আজকে কিন্তু সবার আগে তোমার কমেন্টসটাই আমি পড়ে নিলাম। এবার তো তুমি বুঝেছো তোমার উপরে আমি কোনো রাগ করিনি। আরেকটা বোনও আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই তোমার মেয়ের বয়স কত প্লিজ জানিও। আমার মেয়ের বয়স হচ্ছে 2.5 বছর। একটা মেয়ে, আমারও একটা মেয়ে আছে, বয়স 3 বছর, যাকে নিয়ে কাজ করতে খুব কষ্ট হয়। তুমি কীভাবে কাজ করতে? সত্যি কথা বলতে আমারও ভীষণই কষ্ট হয় গো। তবে সামনে যতটা হাসি খুশিভাবে তোমাদেরকে দেখাই, পিছনটা কিন্তু অনেকটাই কষ্টের আমার, জানো তো। মাম্মামকে নিয়ে খুবই কষ্ট হয় আমার। মাম্মামকে খাওয়ানো পড়ানো এগুলো করতে কিন্তু খুবই কষ্ট হয়। তবু কিছু করার নেই, মা যতক্ষণ হয়েছি ততক্ষণ তো এইটুকু কষ্ট আমাকে করতেই হবে। আর একজন আমাকে কমেন্ট করেছে, তোমার বাড়ি কোথায় দিদি ভাই? আমার বাড়ি হচ্ছে নদিয়ার বগুলাতে। তুমি যদি চিনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করবে। আর এই দেখো এখন কিন্তু দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে। দুপুরে রান্না বান্না কমপ্লিট করে, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে কিন্তু মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর মাম্মামকে ঘুম পাড়াতে আমিও কিন্তু একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি। আর সারাদিনের মধ্যে এই যে মাম্মামকে যখন আমি ঘুম পাড়াই, এইটুকু টাইমটাই কিন্তু আমার রেস্টের টাইম থাকে। তারপরে কিন্তু আবার চটপট করে উঠে পড়ি, উঠে কিন্তু বিকালের কাজগুলো করে নিই। এই যে কত জামা কাপড়গুলো বাইরে নাড়া থাকে সেগুলোই কিন্তু আগে তুলে নিই। তো সেইগুলো তুলে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম বিকালে। তারপরে আবার ওই কাজকর্ম করতে করতে মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছিল। উঠেই ওর বায়না হয়েছে যে ও এখন এই যে চিপস ভাজা খাবে। এই চিপসগুলো আমাকে দাদা দিয়েছিল, ও কিন্তু এগুলো নিজের হাতে বানিয়েছে। তো আমার আর বানানো হয় না কাজের চাপে, আমিও কিন্তু এগুলো বানাতে পারি। তবে এই যে সেই মাম্মামের বায়নাতে আমি এখন চিপসগুলো ভেজে নিচ্ছি, আর এগুলো কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। কমেন্ট করেছে পায়েল দি ভাই। পায়েল দি ভাই কমেন্ট করেছে, বুনু খুব ভালো লাগলো আজকের ভিডিওটা। থ্যাংক ইউ দিদি ভাই, তোমার তো আমার ভিডিও অনেক ভালো লাগে। আরেকটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, বনু তুমি কমলি শাক কী দিয়ে রান্না করো? আর হ্যাঁ, তোমার মাম্মাম কিন্তু খুব কিউট। থ্যাংক ইউ দিদিভাই। আমি কমলি শাকটা রান্না করি কখনো কখনো কুচি কুচি করে কেটে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করি। আবার কখনো কিন্তু এটাকে তরকারিও করা যায় মাছ দিয়ে, রাঁধুনি ফোড়ন দিয়ে, এভাবেও করে থাকি। তো এক এক দিন কিন্তু এক এক রকমভাবে রান্না করি, তুমি ট্রাই করতে পারো। কমেন্ট করেছে মনিকা সিম্পল লাইফস্টাইল, খুব ভালো লাগলো, অনেক অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ।
অমৃতা ব্লগস দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা। আর তুমি উচ্ছে দিয়ে তরকারি করলে, ওইভাবে রান্না করলে ভালো লাগে খেতে। হ্যাঁ গো, এটা কিন্তু আমার হাজব্যান্ডের পছন্দ। ও কিন্তু এইভাবেই রান্না করতে বলে আমাকে। আর বিয়ের পর থেকে কিন্তু আমি এইভাবেই রান্না করি। অনেকে উচ্ছে ভাজা করে করে, বা উচ্ছে আলু ভেজে তারপরে জল দিয়ে করে। আমি কিন্তু এইভাবেই উচ্ছেটা কাঁচা গরম জলের মধ্যে দিয়ে রান্না করি। এইভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আজমিরা বেগম নামে একটা বোনু কমেন্ট করেছে, দিদিভাই তোমাকে কুর্তিটায় খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ গো। আর একটা দিদিভাই কমেন্ট করেছে, তোমার কাজগুলো আমার খুব ভালো লাগে, তুমিও খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই এই কমেন্টসটা করার জন্য। বাংলাদেশ থেকে হাবিজা বলেছে, বৃষ্টিতে সাবধানে পা ফেলবে, একটা অঘটন ঘটলে তুমি ছাড়া তোমার কাজ করার কিন্তু কেউ নেই সংসারে। একদমই ঠিক বলেছো দিদিভাই, যে আমি ছাড়া আমার সংসারে কাজ করার কেউ নেই, তাই আমাকে সাবধানেই কাজ করতে হয়। তোমরা আমার এত খেয়াল রাখো, সত্যি কথা বলতে আমার না এখন নিজের প্রতি আরও মনে হয় কি কেয়ার না করাই ভালো। কেন কি আমি যতটা না নিজের প্রতি কেয়ার করব, তোমরা আমার প্রতি ততটা বেশি কেয়ার করবে। সত্যি গো, এই ইউটিউবে এসে তোমাদের কাছ থেকে এতটা ভালোবাসা পাবো আমি কিন্তু কোনোদিনই ভাবতে পারিনি। তবে তোমরা একটা সাধারণ মেয়েকে, একটা সাধারণ গৃহবধূকে যে এতটা ভালোবাসা দেবে আর এতটা ভালোবাসবে, সত্যি এটা আমার স্বপ্নেও কল্পনা করা ছিল না। তবে এই দেখো, আমি কিন্তু সংসারের কাজগুলো সমস্তটাই করে নিয়েছি। আর এখন কিন্তু রাতের বেলাও কাজ আমার শেষ হয়নি। এই যে রাতের মামামকে একটু দুধ খাইয়ে দিয়ে তারপরে আবার আমার কাজে লেগে পড়েছি। এই যে এইখানে যে বেড কাভারগুলো আমি রাখি, এগুলো বের করে এখানটা একটু পরিষ্কার করে নিলাম, আর একটা পেপার পেতে দিলাম। তারপরে এগুলো এই যে সুন্দর করে আবার গুছিয়ে রাখছি। একজন আমাকে বলেছিল বেড কাভার কালেকশন দেখাতে, তবে আমার কাছে কিন্তু অতটা বেড কাভার নেই। এই যে যেগুলো যা আছে এগুলোই আছে। তবে আজকে গোছানোর মাধ্যমে কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। যে আমাকে কমেন্টস করেছিলে সে হয়তো আমার ভিডিওটা দেখবে, যদি দেখে থাকো তবে অবশ্যই কমেন্টস করবে। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওগুলো তোমরা প্লিজ প্রথম থেকে শেষ অবধি একটু দেখবে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।